বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। প্রথমেই জানাবো এবারের টার্গেট খালেদা জিয়া, বলেছেন তারেক রহমান। স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়, বলেছেন জামায়াতের আমির। এরপর জানাবো 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিন, বলেছেন তারেক রহমান। সর্বশেষ জানাবো ভারত বাংলাদেশের দুষ্টু বন্ধু, বলেছেন কাদের গনি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এবারের টার্গেট খালেদা জিয়া, বলেছেন তারেক রহমান। 111-2 বাস্তবায়নে ব্যর্থ হয়ে দেশবিরোধী স্বার্থান্বেষী মহল আবারও এই ফর্মুলা নিয়ে ষড়যন্ত্রে নেমেছে। আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে যাওয়ার কারণে ষড়যন্ত্রকারীদের এবার টার্গেট খালেদা জিয়া ও তারেক রহমান। দেশ রাজনীতি শূন্য এবং দেশ বিনিয়োগকারী ব্যবসাদের ধ্বংস করতে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নই এদের লক্ষ্য। আর এ বিষয়ে আজ করতে পেরে সচেতন নাগরিকরা বিক্ষোভ করেছেন। কারওয়ান বাজারে অবস্থিত একটি জাতীয় বাংলা দৈনিক অফিসের সামনে গরু জবাই করেছে। তাদের এজেন্ট হিসেবে চিহ্নিত করে বিচার দাবি করছে। 2007 সালের 11 জুন বাংলাদেশ পত্রিকার সম্পাদক -2 ফর্মুলা হিসাবে লিখেছিলেন, দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের পর নতুন করে আলোচনায় আসে -2 ফর্মুলা। তিনি বলেছেন, -2 ফর্মুলা নিয়ে কেউ যেন আবার চিন্তা না করেন অথবা ষড়যন্ত্রের অংশ হিসাবে বিএনপিকে বাদ দিয়ে কোনো ষড়যন্ত্রে যেন লিপ্ত না হন। -2 ফর্মুলার বিষয়ে সরকারকে সতর্ক করার পর বিষয়টি নিয়ে দলটির ভেতর ও বাইরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে রাখা বা তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করার মতো বিষয় আছে কিনা বিবিসির এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, এমন দুর্বিসন্ধি কেউ পোষণ করতে পারেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। বরং আমরা পরিষ্কার করে বলে দিতে পারি, বাংলাদেশে খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইপাস করতে কিছু হবে না। এবারের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ও এর নেত্রী শেখ হাসিনা উৎখাত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এরপর থেকে বিএনপি দ্রুত সময় নির্বাচন দাবি করে আসছে। তবে সরকারের দিক থেকে বারবারই গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর। অন্যদিকে আন্দোলনকারী অনেকেই আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন, আগে সংস্কার তারপর নির্বাচন। পাশাপাশি বিভিন্ন খাতে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোও কাজ করে যাচ্ছে। এর মধ্যে সংবিধান, পুলিশ ও প্রশাসন সংস্কারের মতো কমিশন রয়েছে। বিতর্কিত ওই জাতীয় দৈনিক এজেন্ডা হল নির্বাচন বিলম্বিত করে তাদের কর্মটাইম যেন নিজেদের নির্বাচিত করতে পারে। উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা তারা অনেকেই প্রথম আলোর কলমালিস্ট। সেই কারণে দেশবাসী মনে করছে ওই পত্রিকা বর্তমান সরকার পরিচালিত করছে। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারবেন তাও এখনো দলটি নিশ্চিত করতে পারেনি। কিছু মামলা থেকে তিনি অব্যাহতি পেলেও সব আইনি বাধা অবসানে প্রশাসনিক দীর্ঘদিনে দলের মধ্যে অনেকে অসন্তোষ তৈরি হয়েছে। এর মধ্যে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের নেতাদের কারো বক্তৃতাও বিএনপিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে মনে করেন দলটির নেতারা। রাজনীতি বিশ্লেষকরা বলেছেন, 111-এর সময় প্রথম আলো সম্পাদক দেশকে রাজনীতি ও রাজনীতি শূন্য করতে বিশেষ ভূমিকা রাখেন, কিন্তু তার সেই গর্হিত অপকর্মের কোনো বিচার হয়নি। রাজনীতি থেকে দেশের প্রধান দুই নারী নেত্রীকে সরিয়ে দিতে খোদ আলো প্রথম সম্পাদক নিজেই কলম ধরেছিলেন। সেই সময় দিনের পর দিন -2 ফর্মুলা নিয়ে প্রথম আলোয় সম্পাদকীয় লেখা হয়। রাজনীতি থেকে রাজনীতিকদের উচ্ছেদ করে সুশীল সমাজের অংশ বলে পরিচিত এলিট নাগরিকদের রাজনীতি প্রতিষ্ঠার প্রয়াস চালিয়েছে প্রথম আলো। দেশের ললাটে অকার্যকর রাষ্ট্রের তকমা এঁটে দিয়ে ও বিভিন্ন উস্কানি এবং নেতিবাচক প্রচারণার মধ্য দিয়ে অসাংবিধানিক শান্তিকে ক্ষমতায় বসাতে উৎসাহ জুগিয়েছেন মতিউর রহমান সম্পাদকীয় বিতর্কিত দৈনিকটি। দেশের শিল্পপতি ব্যবসায়ীদের হয়রানি এর অন্যতম কাজ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, প্রথম আলো দেশে একাধিকবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেও বারবার পার পেয়ে যাচ্ছে। 111-এর সময় প্রথম আলো সূক্ষ্মভাবে তাদের ফ্যান ম্যাগাজিন আলিপিনের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ কৌতুক প্রকাশ করে। এতে সারা দেশের ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। ধর্মপ্রাণ মানুষ প্রথম আলোর সম্পাদককে গ্রেপ্তারের দাবি জানায়। তখন তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এক সালিশ বৈঠকে তিনি বাইতুল মোকাররম মসজিদের তৎকালীন খতিব মোহাম্মদ মাওলানা ওবায়দুলের হকের কাছে তওবা পড়েন এবং করজোড়ে ক্ষমাচে পার পেয়ে যান। বিভিন্ন পত্রিকায় মতিউর রহমানের সেই করজোড়ে তওবার ছবিও পরদিন প্রকাশিত হয়। উল্লেখ্য, 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে সংস্কারের উদ্যোগ নিয়েছিল। তখন দুই প্রধান নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে জেলে নেওয়ার পর -2 ফর্মুলার আলোচিত জোরদার হয়েছিল। তখন তাদের দলসহ অনেকেই অভিযোগ করেছিল দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যা পরে -2 ফর্মুলা হিসেবে পরিচিতি পায়। স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়, বলেছেন জামায়াতের আমির। বাংলাদেশের জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা সবাই এক জায়গায় ঐক্যমত হয়েছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়, এই ক্ষেত্রে আমরা সিস্টেমের মতো। গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জামায়াতের আমির বলেন, পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে আমরা সৎ প্রতিবেশী সুলভ আচরণ চাই, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ভূমিকা উস্কানিমূলক, অসহিংস। তারা মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কুলসিত করার জন্য
জন্য এ দেশের জনগণ ও সরকারকে ব্যর্থ করার জন্য অপপ্রয়াস ও অপপ্রচার চালাচ্ছে। আমরা সবাই সম্মিলিতভাবে এর নিন্দা জানিয়েছি। তিনি আরো বলেন, আমরা সবাই এক জায়গায় ঐক্যমত হয়েছি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এই ক্ষেত্রে আমরা সিস্টেমের মতো যেমন অতীতে ছিলাম, 5 আগস্টে ছিলাম, ভবিষ্যতে আমাদের এটি অব্যাহত থাকবে। জামায়াতের আমির সাফ জানিয়েছেন, চরমপন্থা যে দিক দিয়ে আসবে আমরা তাদেরকে ঘৃণা করি, আমরা তাদেরকে প্রশ্রয় দেব না, মেনেও নিব না। এই ব্যাপারে সকলকে আমরা একমত হয়েছি। আমরা আশা করছি জাতীয় ঐক্যবদ্ধভাবে আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব। চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত আমাদের ঐক্য অটুট থাকবে। চূড়ান্ত সফলতা আসার পরও দেশের জন্য আমাদের অটুট ঐক্যবদ্ধ থাকবে। এর আগে ফরেন সার্ভিসে একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশকে নিয়ে ভারতের সাম্প্রতিক অপপ্রচার ও নাক গলানোর নিন্দা জানায় রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে সব ধরনের উস্কানি ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করে। রাজনৈতিক নেতাদের বক্তব্যের বিষয়ে বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, বৈঠকে বাংলাদেশের প্রতি ভারতের যে অনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, এসবের নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল ও সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অঙ্গীকার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভারত বাংলাদেশ বিরোধী যে অপপ্রচার চালাচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায় সব সম্প্রদায়ের ভূমিকা প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে যে কোনো উস্কানির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবাই একটি কথা বলেছেন, আমাদের আরো শক্তির দুর্বলতার নতজাজু ভাবার কোনো রকম অবকাশ নেই। যে কোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের ঐক্য অটুট রাখবো। 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিন বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি 2 বছর আগে 31 দফা দিয়েছে, তখনও আমরাও জানতাম না স্বৈরাচার কবে বিদায় নেবে। তারপরেও আমরা রাষ্ট্র সংস্কারে 31 দফা দিয়েছি। এই দফাগুলো সারা দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মঙ্গলবার বিকালে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত রাষ্ট্র মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত কর্মশালায় প্রধান অতিথির হিসাবে ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। 7টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষার্থী বিএনপির গুলশান কার্যালয়ে এই কর্মশালায় অংশ নেন। তারেক রহমান বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়ানোর উপর জোর দেবে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের উপর জোর দেওয়া হবে। যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হবে যাতে শিক্ষার মান বাড়ে এবং শিক্ষার্থীরা সামাজিক মূল্যবোধ সম্পর্কে প্রাথমিক পর্যায় থেকে ধারণা লাভ করে। তিনি বলেন, যেভাবে হোক দুর্নীতি রোধ করতে হবে। দুর্নীতির কালো থাবা থেকে দেশ ও জনগণকে বের করে নিয়ে আসতে হবে। অনেক সময় বিদেশ কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষার সমস্যা দেখা যায়। পাঠ্য হবে বাংলা, ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা অবশ্যই শেখানো হবে। এতে দেশের বাইরে কর্মসংস্থানের সমস্যা হবে না। শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করতে হবে। তাদের হাতের লেখা এবং আর্টের প্রতিও জোর দেওয়া হবে। ভারত বাংলাদেশের দুষ্টু বন্ধু বলেছেন কাদের গনি। এক ফারাক্কা বাদ দিয়ে বোঝা যায় ভারত কি বাংলাদেশের বন্ধু নাকি দুষ্টু বন্ধু। ভারত যে দুষ্টু বন্ধু তা ফারাক্কা বাদ দিয়ে বোঝা যায়, এমন মন্তব্য করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ভারত নিজেদের সুন্দর প্রতিবেশী হিসেবে দাবি করে, কিন্তু তারা বর্ডারে আমাদের লোকজনকে নির্বিচারে হত্যা করেছে। মদ ও ফেন্সিডিল আমাদের দেশে ঢুকাচ্ছে, পাশাপাশি আমাদের রাজনীতিতে তারা হস্তক্ষেপ করছে। এসব করলে আমরা ভারতকে সুপ্রতিবেশী কিভাবে বলবো। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে বাংলাদেশ নদী পানির অধিকার আন্দোলনের পুরোধ আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালোর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, তিনি বলেন, পদ্মা নদীতে এক সময় যে বিশাল পানি ছিল তা ফারাক্কা বাঁধের কারণে শুকিয়ে চরাঞ্চল হয়ে গেছে। ভারত পানি বন্টনের যে চুক্তি করেছিল ওই বাঁধ দেওয়ার মাধ্যমে সেই চুক্তি চরমভাবে লঙ্ঘন করেছে। তারা আজকে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করেছে, যার ফলে দেশের আবহাওয়াও অনেক পরিবর্তন হয়েছে। তিনি বলেন, ভারতের যে পানি অগ্রাসন সে বিষয়ে মৃত্যুর আগ পর্যন্ত সোচ্চার থেকে লড়াই করেছেন সালো ভাই। আজকে তার এই স্মরণ সভায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যে ভারতের অগ্রাসনের বিষয়ে কোনো আপোষ করব না। আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা লড়ে যাব। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।